নির্বাচনের তফসিল চূড়ান্ত করতে কমিশনের বৈঠক। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর বুধবারই জাতির উদ্দেশ্যে ঘোষণা দিতে পারেন সিইসি। নির্বাচনী ইশতেহার প্রস্তুতে বিএনপির দেশ গড়ার কর্মসূচি উদ্বোধন। তরুণদের মানসিকতাকে প্রাধান্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। যারা দেশকে গড়ে তুলবার কাজ শুরু করবেন তাদেরকে তিনি দীক্ষিত করে তুলবার কাজটি শুরু করেছেন। এটা নিঃসন্দেহে একটি অনন্য একটি প্রচেষ্টা। এটা আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে এটা একেবারে একটা প্রথম একটি কাজ। কালই ঘোষণা হতে পারে আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নতুন জোট। দাবি আওয়ামী লীগের ভোট টানা নয়, গণতান্ত্রিক ধারা তৈরি। একটা তৃতীয় ধারার এখন দরকার হচ্ছে, যারা এই ধর্মভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে না, যেখানে মুক্তিযুদ্ধও থাকবে, যেখানে আমাদের ধর্মীয় মূল্যবোধ থাকবে। কোনো না কোনো শক্তি এদেরকে সমর্থন করছে, সেই জন্য তারা লাফাচ্ছে। তো যারা স্টিয়ারিং হুইল তাদেরকে আমাকে না বলে নাই, তা আমি কেন বলবো আমি নির্বাচন বাধা দিচ্ছে। রায়েরবাজার কবরস্থান থেকে অজ্ঞাত জুলাই শহীদদের মরদেহ তোলা হচ্ছে। পরিচয় শনাক্তের পর পরিবার চাইলে হস্তান্তর। আমরা জানি না কতদিন লাগবে। আমরা অবশ্যই আমাদের সেই সকল আনাসদের উত্তরসূরি যারা এখানে শুয়ে আছেন তাদেরকে আমরা শনাক্ত করতে পারবো, যারা দুপুর রক্ত দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলাম। রাজধানীর কেআইবিতে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা নিয়ে কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। রাস্তা করেছে, এভিনিউ তৈরি করেছে, এটা বিএনপির অবদান সবচেয়ে বেশি। আজকে সেই জন্যই আমরা জোর গলায় বলতে পারি, বাংলাদেশের যা কিছু অর্জন, সব অর্জনই ভালো অর্জন যেগুলো, সেগুলো অবশ্যই বিএনপির মাধ্যমে এসেছে। জোর করে আমরা সন্ধিক্ষণ থেকে যুগ সন্ধিক্ষণ পরিবর্তনের জায়গায় যাচ্ছে। 15 বছরের ফ্যাসিস্ট শাসনের পরে আমরা গণতন্ত্রে ফিরে যাওয়ার এখন একটা সুযোগ সৃষ্টি হয়েছে। অনেক বাধা প্রতিবন্ধকতা আসছে, কিন্তু এগুলোকে এড়িয়ে, এগুলোকে বাধা পেরিয়ে আমাদেরকে সাফল্য অর্জন করতে হবে। আজকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম চক্রান্ত হয়, প্রচারণা চলে, অপপ্রচার চলে। সবচেয়ে বড় হচ্ছে একটা অপপ্রচার চলছে। এই অপপ্রচারের বিরুদ্ধেও কিন্তু আমাদেরকে কাজ করতে হবে, নিজেদের কাজ করতে হবে। যে কথাটা আমি সবসময় বলি যে সাইবার ওয়ার, এই সাইবার ওয়ারে যদি আমি যোদ্ধা হতে না পারি তাহলে কিন্তু আমি পরাজিত হয়ে যাব। এটা আপনাদেরকে, এই ইয়াং জেনারেশনকে কিন্তু সেটা করতে হবে। আমরা যখন ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম করছিলাম, আন্দোলন করছিলাম, আমরা জেলায় বিভাগীয় সভাগুলোতে সবসময় একটি কথাই খুব জোর দিয়ে বলতাম যে আমাদের তরুণদেরকে এগিয়ে আসতে হবে, যুবকদেরকে এগিয়ে আসতে হবে, ছাত্রদেরকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে এসে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যেদিন সেটা হয়েছে সেদিন এই পরিবর্তনটা এসেছে। সুতরাং আজকে আমাদেরকে এই কথাটি মনে রেখেই এই ছাত্রদল যারা আজকে তোমরা করছো, তোমাদের সামনে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ হবে যে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে এই সত্যটাকে প্রতিষ্ঠা করা যে বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল জাতিকে, দেশকে একটা সমৃদ্ধ জাতিতে পরিণত করতে পারে। এই কাজটা তোমাদেরকে সবার আগে করতে হবে এবং তার সমস্ত হাতিয়ার তোমাদের কাছে দেওয়া হচ্ছে। আমি শেষ করব এই কথা বলে, আজকে বাংলাদেশে একটা বড় বিভাজনের পথ তৈরি করার চেষ্টা চলছে। একটা গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। আমরা বাংলাদেশে অবশ্যই ধর্মভীরু মানুষ, বাংলাদেশের মানুষ অবশ্যই ধর্মকে এখানে সবাই আমরা মেনে চলি, কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা, এটাতে আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি যে বাংলাদেশে সকল ধর্মের মানুষ একসাথে বাস করবে,
একইভাবে থাকবে এবং 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের মূল যে ভিত্তিক কথাটা ছিল সেটা ছিল যে সকলের বাংলাদেশ। আজকে যে কারণে আমাদের নেতা যে স্লোগানটি দিয়েছেন সেই স্লোগানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা একদিকে যেমন জাতীয় ক্ষেত্রে তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রে একইভাবে গুরুত্বপূর্ণ, সবার আগে বাংলাদেশ। এটা কথাটা আমাদের বুকের মধ্যে গেঁথে নিতে হবে। আমাদের এই বিষয়টাকে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা নিয়ে কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল এবং ভোটের আগে পরের কাজ পর্যালোচনায় আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন। বৈঠকে 9 এজেন্ডা নিয়ে আলোচনা হবে। সকাল 10:30টায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছিল। উপস্থিত থাকবেন 4 নির্বাচন কমিশনার এবং ইসি সচিব। বৈঠকে মূলত তফসিলের আগে পরের কার্যক্রম, গণভোট আয়োজন সহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির সবশেষ অবস্থা, মাঠ পর্যায়ে সর্বোচ্চ যোগাযোগ, মতবিনিময়, সমন্বয় সংক্রান্ত সহ বিবিধ বিষয়ে আলোচনা হওয়ার কথা। এর আগে শনিবার নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। 10 ডিসেম্বর বুধবার রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশনের সাক্ষাৎ হওয়ার কথা। এরপরই হতে পারে তফসিল ঘোষণা। দর্শক, নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ এই বৈঠকের বিষয়ে তথ্য জানার চেষ্টা করব। সহকর্মী লাভলি বিথি সেই আপডেটগুলো রাখছেন। বিথি, সেই সভাটি কি শুরু হয়েছে কিনা জানাবেন, এবং তফসিল চূড়ান্তের ব্যাপারে কমিশন থেকে কি কোনো ইঙ্গিত মিলেছে কিনা? এর আগের খবরে আপনি জানাচ্ছিলেন সেই বিষয়গুলো আবারও জানতে চাই। বাকি এজেন্ডাগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য আপনার মাধ্যমে জানতে চাই। মূলত আজকে এই তফসিল কবে ঘোষণা করবে দিনক্ষণ, সেটি মূল আলোচনার বিষয়। যেহেতু নিয়ম অনুযায়ী 10 তারিখ তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সাথে কমিশন দেখা করেন, তো তারিখ দেওয়া হয়েছে 10 তারিখ দুপুর 12টার দিকে রাষ্ট্রপতির সাথে কমিশন দেখা করবে এবং তারপর তফসিলে ঘোষণা করা হবে। সেটি 10 তারিখ সন্ধ্যায়ও হতে পারে অথবা 11 তারিখও হতে পারে। তবে এই সপ্তাহে হচ্ছে, মানে 10 তারিখ অথবা 11 তারিখ, এই দুদিনের মধ্যে হচ্ছে, সেটি নিশ্চিত করে আমরা বলতে পারি। আরেকটি বিষয় হচ্ছে যে তফসিলের পূর্বে যে বিষয়গুলো থাকে, তফসিলের আগের যে কাজগুলো থাকে, অর্থাৎ সীমানা নির্ধারণ সংক্রান্ত যে বিষয়গুলো আছে, তারপর রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালা, নির্বাচনী বিধিমালা, এই বিষয়ে আজকে কালকের মধ্যে একটি গেজেট প্রকাশ হয়ে যেতে পারে। আজকে কালকের মধ্যে যদি গেজেট প্রকাশ হয়ে যায়, সেক্ষেত্রে আইনি যে বিষয়গুলো আছে নির্বাচনের আগে তফসিল ঘোষণার আগে সেটি শেষ হয়ে যাবে। ভোটার তালিকা, ছবি ছাড়া ভোটার তালিকার একটি সিডির কাজ প্রায় সম্পন্ন হয়ে গেছে। আর এর বাইরে হচ্ছে এবারে নির্বাচনটি বেশ কয়েকটি দিক দিয়ে গুরুত্বপূর্ণ, যেহেতু এবারই প্রথমবার মতো পোস্টাল ব্যালটে ভোট করা হচ্ছে। সুতরাং পোস্টাল ব্যালটের ভোট কয়টা পর্যন্ত ভোট আসবে এবং কিভাবে কাউন্ট করা হবে, এর জন্য আলাদা লোক বল লাগবে, এবং পোস্টাল ব্যালটে ভোট দিলে কিভাবে ভোটটি বাতিল হবে, কিভাবে সঠিক ভোট দেওয়া হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন যেহেতু একই দিনে, তার মানে সেক্ষেত্রে সময় একটি গুরুত্বপূর্ণ। আমরা শুনতে পেরেছি যে হয়তো সময় 8টা থেকে 4টা ছিল, 1 ঘন্টা হয়তো বাড়ানো হতে পারে, কারণ গত শনিবার যে মক ভোট হয়েছিল সেটির ফলাফল প্রেক্ষিতে ফলাফল বিবেচনা করে ভোট কেন্দ্র বাড়ানো হবে না, এই বিষয়টি সম্পর্কে আমাদের জানিয়েছিলেন, নিশ্চিত করেছিলেন। তবে ভোট কক্ষ এবং ভেতরে গোপন যে কক্ষ সেটি বাড়ানো হবে, সেটি 2টি করা হবে, প্রয়োজন অনুযায়ী জায়গা ভেদে তার চেয়েও বেশি হতে পারে। সুতরাং সময় এবং ভোট কক্ষ বাড়ানো হবে, কিন্তু সেই বিষয়টি আজকে নিশ্চিত করা যাবে। এর বাইরে হচ্ছে যে ছোটখাটো যে বিষয়গুলো আছে, নির্বাচনের পর তফসিলের পরে ইলেকশন কমিশন যে আচরণ বিধিমালা মানার ক্ষেত্রে বেশ জোর দিয়েছে, সেইটিও আলোচনার মধ্যে থাকবে। 9টি বিষয়ের এজেন্ডার মধ্যে বেশ কয়েকটি আমি বলে দিয়েছি কোন কোন বিষয়ে আলোচনা হবে। এইবারে নির্বাচনটি যেহেতু বেশ কয়েকটি দিক দিয়ে চ্যালেঞ্জিংয়ের বিষয়, এবার এআইয়ের মাধ্যমে মিসইনফরমেশন, ডিসইনফরমেশনের, গুজব, তথ্য বিভ্রাটের একটি বিষয় আছে। এটিকে ইলেকশন কমিশন বড় চ্যালেঞ্জ মনে করছে। আর যেহেতু এবারই প্রথম সামাজিক মাধ্যমে প্রচারণা চালাতে পারবে, সুতরাং এই ক্ষেত্রে ইলেকশন কমিশনের বেশ প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি একটু স্পর্শকাতর বলা যায় 5 আগস্টের পরে। তার মানে সব কিছু মিলিয়ে নির্বাচন কমিশনের জন্য সামনের যে নির্বাচনটি হতে যাচ্ছে এটি চ্যালেঞ্জিং হবে, সেটি বলাই যায়। এবং বৈঠক শেষ হওয়ার পর নিশ্চয়ই আমরা বাকি বিস্তারিত জানাতে পারবো যে তফসিলটি আসলে সুনির্দিষ্টভাবে কবে তফসিল ঘোষণা হবে। নির্বাচন সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি তুলে ধরলেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে সভায় আলোচনা হবে এবং একটি সিদ্ধান্তে উপনীত হতে পারে। ধন্যবাদ আপনাকে বিথি।
নির্বাচনের আগে জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট নামে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম ঘোষণার প্রস্তুতি চলছে। আগামীকালে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। নেতৃত্বে আছেন সাবেক মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। তাদের দাবি, আওয়ামী লীগের ভোট টানতে নয়, বরং মুক্তিযুদ্ধের মূল্যবোধ, ধর্মীয় আস্থা এবং বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতেই নতুন এই ধারা। ইসি মবের ভয়ে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারছে না বলেও অভিযোগ তাদের। আরিফুর রহমান সবুজের রিপোর্টে বিস্তারিত। ক্ষমতাচ্যুতির পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আর জাপা নিয়ে অস্পষ্টতা কাটেনি এখনো। এমন অবস্থায় অন্তত 15টি দলকে সঙ্গে নিয়ে চলছে জোট গঠনের উদ্যোগ। একটা তৃতীয় ধারার এখন দরকার হচ্ছে, যারা এই ধর্মভিত্তিক রাজনীতি বিশ্বাস করে না বা বিএনপির ব্যাপারে অনেকের রিজার্ভেশন আছে। আমরা আওয়ামী লীগের বিকল্প আমাদের সৃষ্টি করতে যাচ্ছে না, আমরা একটা আইডিওলজি নিয়ে পজিটিভ হয়ে যাচ্ছে, যেখানে মুক্তিযুদ্ধও থাকবে, যেখানে আমাদের ধর্মীয় মূল্যবোধ থাকবে, যেখানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদ থাকবে। এই জোটে 14 দলের সহযোগী কোনো দল থাকবে না বলে জানান তারা। জাতিটাকে তো এক করতে হবে, এক করা মানে বাকশাল করা না। মানে এখন 2-3টা ভাগ হয়ে বসে আছে। এই জাতীয় ঐক্যটা সৃষ্টি করার প্রচেষ্টা আমরা কেউ নিচ্ছি না। এইটা আমার রাজনীতিটা এইখানে, রাজনীতি বলবো না, চিন্তা ভাবনাটা এইখানে সীমিত। দুই নেতা অভিযোগ করেন, নির্বাচনে অংশ নিতে তাদের আইনি বাধা নেই, কিন্তু নির্বাচন কমিশন মবের চাপে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারছে না। লেভেল প্লেইং ফিল্ড না থাকলে তারা নির্বাচনে যাবেন না। কেউ না কেউ, কোনো না কোনো শক্তি এদেরকে সমর্থন করছে, সেই জন্য তারা লাফাচ্ছে। আবার এই কথাও সত্য, যারা স্টিয়ারিং হুইল তাদেরকে আমাকে না বলে নেই, তা আমি কেন বলবো আমি নির্বাচনে বাধা দিচ্ছে। যারা নিবন্ধিত দল ছিল, আপনি যদি তাদেরকে ডিরেজিস্টার না করেন, আপনি তাদের টাকতে হবে। ইউ ক্যানট ডিসক্রিমিনেট। আমাদের পক্ষে যদি কিছু যায়, তখন কিছু দল আছে যারা বলবে যে ওনাদেরকে নিষিদ্ধ করেন, এই কন্ট্রোভার্সিতে তারা যেতে চাচ্ছে। তাদের অভিযোগ, একটি শক্তিশালী পক্ষ মবে উৎসাহ দিচ্ছে। পালিয়ে যাওয়া আওয়ামী লীগের ভোট নতুন জোটে যেতে পারে এমন শঙ্কায় জাতীয় পার্টিকে বাধা দেয়া হচ্ছে। আওয়ামী লীগের ভোট যেগুলো আছে সেগুলো জাতীয় পার্টির কাছে যাবে, সুতরাং জাতীয় পার্টি নির্বাচনে ভালো করতে পারে সেটা মনে করে এখন আমাকে নির্বাচন করতে দেবে না। তাহলে সবকে বাদ দিয়ে আপনারা নির্বাচন করে নেন, সেটা তো নির্বাচন হবে না, এবং সে নির্বাচন আসলে সাস্টেইনেবল হবে না। এই যে মুহূর্তে আমি আপনার সাথে কথা বলছি, সেই মুহূর্তে তো সকলে না, কেউ দোষর বলছে, বিধায় একই শাস্তি হতে হবে। এর আগে যারা ছিলেন তারা তো এই কথাই বলছেন, তার আগে যারা আছেন তারা এই প্রক্রিয়া তো একই। সবকিছু ঠিক থাকলে সোমবারই ঘোষণা আসতে পারে জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোটের। এদিকে লাঙ্গল প্রতীক নিয়ে আদালতে এখনো চলছে বিভক্ত জাতীয় পার্টির দুই অংশের লড়াই। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে লন্ডন নিতে দেরি হচ্ছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা নিয়ে শনিবারের এক ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজএনএম জাহিদ হোসেন। তিনি বলেন, শারীরিক পরিস্থিতি এখন প্রাধান্যের বিষয়। মেডিকেল বোর্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সেটিকে গুরুত্ব দিচ্ছেন। এ সময় খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান ডক্টর জাহিদ। এদিকে পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার সার্বিক চিকিৎসার সমন্বয় করছেন পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান। শুক্রবার দেশে ফিরেই তিনি সরাসরি যান এভারকেয়ার হসপিটালে। শনিবারও হাসপাতালে এসে চিকিৎসকদের সঙ্গে আলোচনা পরামর্শ করছেন তিনি। অত্যন্ত প্রাধান্য পাচ্ছে সর্বত্রই, এবং আমাদের যে মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরা ইউকে এবং আমেরিকা থেকে এবং বাংলাদেশ থেকে যারা অংশগ্রহণ করছেন, ইভেন সুদূর চায়না থেকেও, সবাই কিন্তু ওনার ফিজিক্যাল কন্ডিশনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। দর্শক, এভারকেয়ার হসপিটালের সামনের চিত্র জানার চেষ্টা করব। সহকর্মী তাজনুর ইসলাম সেখানে রয়েছেন। তাজনুর, আপনি যেমনটা জানাচ্ছিলেন, দুপুর গড়ানোর কাছাকাছি সময়ে নেতাকর্মীদের ঢল কিছুটা বাড়তে পারে, কেমন চিত্র দেখছেন আপনি? পাশাপাশি আরেকটি বিষয়, গতকাল ব্রিফিংয়ের পর নতুন কোনো ব্রিফিং কি সামনে আসতে পারে কিনা? কারণ ব্রিফিং না হওয়া পর্যন্ত তো আমরা জানতে পারছি না খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা কেমন। প্রথম বিষয় হচ্ছে যে নেতাকর্মীদের ভিড় অন্য যে কোনো দিনের তুলনায় আজকে এখন পর্যন্ত কম। বিচ্ছিন্নভাবে কয়েকজন এসেছেন।
গণমাধ্যম কর্মীদের সঙ্গে তারা কথা বলার চেষ্টা করছেন, বিভিন্ন তথ্য জানার চেষ্টা করছেন, বিভিন্ন প্রশ্ন করছেন। সব মিলিয়ে গণমাধ্যম কর্মীরা গতকালকে সেই ব্রিফিংয়ের যেই তথ্যগুলো জেনেছিল সেগুলোর উপর ভর করেই সবাই আসলে তথ্য দেওয়ার চেষ্টা করছে। নতুন করে কোনো তথ্য এই খালেদা জিয়া চিকিৎসা ইস্যুতে নতুন তথ্য এখনও তথ্য ভাণ্ডার আসলে যুক্ত হয়নি। তার ফলে নতুন ব্রিফিং কখন হবে সেটিও জানার চেষ্টা চলছে। বিশেষ করে বিএনপি দলের তরফ থেকে কোনো ঘোষণা আসে কিনা, কিংবা বিভিন্ন নেতার সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। সেই রকম কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখন পর্যন্ত আসেনি। তার ফলে খুব স্বাভাবিক চিত্র এভারকেয়ার হাসপাতালের সামনে খুব সকাল থেকে যেমনটি দেখাচ্ছিলাম, একেবারেই আইনশৃঙ্খলা বাহিনীর যেই কর্মতৎপরতা সেটি, মানুষের স্বাভাবিক আসা যাওয়া। কয়েকজন নেতাকর্মী এসছেন, তারা এসে সামনের দিকে আসলে কিছু সময় ছবি তুলছেন, সংবাদকর্মীদের সঙ্গে কথা বলছেন, ভেতরের কি অবস্থা সেটি বোঝার চেষ্টা করছেন, জানার চেষ্টা করছেন। এর বাইরে আসলে এভারকেয়ার হাসপাতালের এই মুহূর্তের কোনো আনুষ্ঠানিকতা কিংবা কোনো কর্মতৎপরতা সেই রকম আসলে নেই। বরং ওই ঘুরে ফিরে দুটো বিষয়ের উপরেই সবার মনোযোগ, যে নতুন কোনো ব্রিফিংয়ের ঘোষণা আসে কিনা, কিংবা খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ তিনি কোনো মাধ্যমে কোনো তথ্য যুক্ত করেন কিনা, কিংবা সংবাদকর্মীদের সঙ্গে শেয়ার করেন কিনা, সেই বিষয়টির দিকেই আসলে সবাই তাকিয়ে রয়েছে। তবে একটি বিষয়, যে খালেদা জিয়ার গত কয়েকদিনের স্বাস্থ্যের যে খোঁজ খবর, সেই অনুযায়ী গতকালকের ব্রিফিংয়ের পর সবাই বেশ খানিকটা স্বস্তির মধ্যেই রয়েছে, এমনটি নেতাকর্মীদের সঙ্গে কথা বলেও মনে হয়েছে। তার ফলে এই নতুন তথ্য ভাণ্ডারে যুক্ত হওয়া এবং তারপরেই কেবলমাত্র বলা যাবে যে সবশেষ আপডেট বা পরিস্থিতি কি দাঁড়াচ্ছে বা কি হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে তাজদুল। জুলাই গণ অভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের মৃতদেহ উত্তোলনের কার্যক্রম শুরু করেছে সিআইডি। 24 জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। তাদের প্রায় 114 জন শহীদের দাফন করা হয় রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে। সকালে এখান থেকে অজ্ঞাত মৃতদেহ উত্তোলনের কার্যক্রম করে সিআইডি। আর্জেন্টাইন ফরেনসিক বিশেষজ্ঞের সহায়তায় মৃতদেহ উত্তোলন কার্যক্রম শুরু করেছে সিআইডি। এর সঙ্গে সহায়তা করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। সিআইডি বলছে, আদালতের নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিক প্রোটোকল মেনে শহীদদের মৃতদেহ উত্তোলন করা হবে। এরপর ডিএনএ পরীক্ষার মধ্য দিয়ে পরিচয় শনাক্ত করা হবে, জানিয়েছেন সংস্থাটি। প্রাথমিকভাবে 114 জনের মৃতদেহ উত্তোলনের কথা থাকলেও প্রকৃত সংখ্যা উত্তোলনের পর জানা যাবে। আজকে থেকে যে কাজটি শুরু হবে, আমরা জানি না কতদিন লাগবে। আমরা অবশ্যই আমাদের সেই সকল আনাজদের উত্তরসূরি যারা এখানে শুয়ে আছেন তাদেরকে আমরা শনাক্ত করতে পারবো, যারা দুকোর রক্ত দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন। আমরা তাদেরকে শনাক্ত করতে পারবো। এবং যে জিনিসটা আমরা আপনাদেরকে বলতে পাই, এর জন্য কিন্তু একটা ইন্টারন্যাশনাল প্রোটোকল আছে। দর্শক, এই ব্যাপারে খোঁজ খবর রাখছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। সেখানে যাওয়ার চেষ্টা করবো, রায়েরবাজারে যাওয়ার চেষ্টা করবো। রাব্বি, জানাবেন যে সকল মরদেহ তোলা হবে আজ, সেই কার্যক্রম তো শুরু হয়েছে। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং পরিবারের সদস্যরা কি বলছেন, পাশাপাশি পরিবারের সদস্যরা কি সেখানে উপস্থিত আছেন কিনা, নিখোঁজ শহীদদের মরদেহ উত্তোলনের পাশাপাশি সহায়তা করছেন কিনা? ধন্যবাদ, জানাবেন। 5 আগস্টের আগেই এখানে একটি গণকবরের সন্ধান পাওয়া যায় এবং সেই গণকবরে কিন্তু শতাধিকেরও বেশি লাশ এখানে মাটি দেওয়া হয়েছিল। এবং সরকার পতনের পর, অন্তর্বর্তী সরকার গঠনের পর কিন্তু এই বিষয়টি জোরালো একটি দাবি উত্থাপন করা হয়, যেন এই যাদের মরদেহ এখানে আছে সেই মরদেহগুলো যেন পরিচয় শনাক্তর কাজটি যেন শুরু হয়। সেই কাজটি কিন্তু প্রায় 1.5 বছর পর শুরু হলো আজ। এবং এখানে শহীদ পরিবার সদস্য যারা আছেন, যারা অনেক দিন ধরেই ভাবছেন যে তাদের সন্তানের বা তাদের পরিবারের আপনজনের মরদেহ এই গণকবরেই আছে, তারা এখানে উপস্থিত আছেন। এবং তাদের কাছ থেকে এরই মধ্যে 10টি পরিবারের ডিএনএ নমুনা নেওয়া হবে। এবং সেই সাথে আজকে থেকেই কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে যে এই যেই গণকবর, সেই গণকবর থেকে এই মরদেহগুলো উত্তোলনের যে কর্মপ্রক্রিয়া, সেই কর্মপ্রক্রিয়াটি শুরু হয়েছে। দীর্ঘ সময়ের প্রয়োজন। সিআইডির যারা এখানে ফরেনসিক এক্সপার্ট আছেন, সেই সাথে সিআইডির প্রধান আছেন, বিদেশ থেকে বিশেষজ্ঞ আনা হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টাই কিন্তু এই মরদেহ শনাক্তকরণ এবং সেই সাথে শনাক্তর পরে মরদেহ হস্তান্তর, এই কাজগুলো কিন্তু হবে। তবে দীর্ঘ সময় লাগবে, সেই সময়টি 1 মাস বা 2 মাস এমনও আশঙ্কা করছেন কিন্তু যারা এই কাজটির সাথে যুক্ত আছেন তারা।
তারা বলছেন, ধন্যবাদ আপনাকে রাব্বি। সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মোবাইল বিজনেস কমিউনিটি। বিটিআরসি কার্যালয়ের সামনে জড়ো হচ্ছে ব্যবসায়ীরা। এই বিষয়ে আরো আপডেট জানার চেষ্টা করব, সহকর্মী তানজিম শাফিন সেই আপডেটগুলো রাখছেন। শাফিন, এই মুহূর্তে সেখানকার কি অবস্থা আপনি দেখছেন এবং ব্যবসায়ীদের দাবিগুলো আসলে কি, বিস্তারিত জানতে চাই আপনার মাধ্যমে। 16 ডিসেম্বর থেকে NEIR বা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রের যে সিস্টেম সেটি চালু হওয়ার কথা রয়েছে। তবে এরই মধ্যে ফুঁসে উঠেছেন দেশের ক্ষুদ্র মোবাইল ব্যবসায়ীরা। তারা যেটি বলছেন যে এই সিস্টেমটি চালু হলে দেশে যারা ক্ষুদ্র বা মাঝারি পর্যায়ের এই মোবাইল আমদানি করে ব্যবসা পরিচালনা করছেন, বিপণনের সাথে যারা জড়িত, তারা ক্ষতির মুখে পড়বেন যারা ক্রেতা রয়েছেন, যেহেতু মোবাইল ফোনের দাম বেড়ে যাওয়ার একটি কথা তারা বলছেন যে বৈদেশিক যেই উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের থেকে এনওসি নিয়ে দেশে মোবাইল বিক্রি করার যেই বিষয়টি, সেটি যদি করতে হয় তাহলে এ বিষয়ে আরও বড় পরিসরে সিদ্ধান্ত গ্রহণের জন্য তাদের সাথে আলোচনা করার প্রয়োজন ছিল। তারা বলছেন যে মুষ্টিমেয় একটি গোষ্ঠীর কাছে এই ক্ষমতাটি পুরোপুরি চলে যাচ্ছে, যার ফলে তারা অর্থাৎ 20 লাখ মোবাইল ফোন ব্যবসায়ী যারা রয়েছেন তারা ক্ষতিগ্রস্ত হবেন, এমনটি তারা বলছেন। তারা যেটি বলছেন যে 57% আমদানি শুল্ক পরিশোধ করে মোবাইল ফোন ব্যবহার করার মতো পরিস্থিতি নেই, কারণ তাহলে মোবাইল ফোনের দাম অনেকটা বেড়ে যাবে, যেটি ধীরে ধীরে তারা করে আসছিলেন দীর্ঘ বছর যাবৎ, সেই জায়গাটি কিন্তু আসলে নষ্ট হয়ে যাবে। তারা বলছেন যে বাংলাদেশের যে মোবাইল ফোনের বাজার বিস্তৃত হয়েছে, এই বাজারটি মূলত বিস্তৃত হয়েছে বিদেশের যে গ্রে মার্কেট রয়েছে, অর্থাৎ তারা সরাসরি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে এনওসি নিয়ে মোবাইল বিপণন করেন না। তারা যেটি করেন যে গ্রে মার্কেট থেকে সেই মোবাইলগুলো আমদানি করেন এবং ব্যাগেজ রুলের একটি সাহায্যে তারা ধীরে ধীরে করে আসছেন। তারা বলছেন যে শুল্ক তারা সরকারকে পরিশোধ করতে চান, কিন্তু সেটি একটি নিয়ন্ত্রিত পর্যায়ে, তারা 15% পর্যন্ত শুল্ক দিতে সরকারকে রাজি আছেন। 57% তাদের জন্য অনেকটা বেশি। ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগের শাসনামলে গুম ও নির্যাতনের আরেক মামলায় শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক সহ 13 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। এরই মধ্যে 3 সেনা কর্মকর্তাকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। তারা হলেন DGFI এর সাবেক 3 পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী। এই মামলার আসামিদের মধ্যে আরও আছেন DGFI এর সাবেক 5 মহাপরিচালক। এদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে 3য় দিনের সাক্ষ্য গ্রহণ আজ। এর আগে সাক্ষ্য দিয়েছিলেন আহত জুলাই যোদ্ধা মোহাম্মদ রইসুল ও ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা। এরই মধ্যে হাসানুল হক ইনু ও সালমান এফ রহমানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আপন 2 ভাইসহ 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার রাতে উপজেলার মাধবপুর কবরস্থান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় 2 ভাই সুমন ও ইমন মণ্ডল সহ আসিফ মোল্লা নামের এক ব্যক্তি মোটরসাইকেলে ঢাকা থেকে কুষ্টিয়া যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা বরিশালগামী একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলে নিহত হয় 2 জন। তাতে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ভারতের পর্যটন রাজ্য গোয়ায় একটি জনপ্রিয় নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাণ গেছে কমপক্ষে 23 জনের। প্রাথমিক তদন্ত শেষে এক বিবৃতিতে পুলিশ জানায়, শনিবার মধ্যরাতে নাইট ক্লাবটির কিচেনের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। দীর্ঘ সময় চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। রবিবার সকাল পর্যন্ত চলে উদ্ধার কাজ। ধারণা করা হচ্ছে নিহতদের বেশিরভাগই পানশালার কর্মচারী। স্থানীয়দের পাশাপাশি দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন কয়েকজন পর্যটকও। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। মূল কারণ শনাক্তে চলছে তদন্ত। দর্শক, এই ছিল যমুনা নিউজের আপডেট।